KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই ইউএম, গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের একদম সামনে রয়েছি। আর কীভাবে ব্যাখ্যা করব আজকের এই ম্যাচ, সো নিয়ার ইয়েট সো ফার। সারাদিনে 472 রান হয় এই ইডেনের উইকেটে। আজ কলকাতা নাইট রাইডার্স পরাজিত, 4 রানে জয়ী লখনৌ সুপার জায়ান্টস। এই পুরো ম্যাচ নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকের ম্যাচ নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া আপনার? প্রাথমিক প্রতিক্রিয়া, জাস্ট বেরোনোর সময় বিখ্যাত ইউরোলজিস্ট শিবাজি বসুর সঙ্গে দেখা হলো। উনি বললেন যে একটু রিঙ্কু সিংকে আগে নামালো না। আচ্ছা, যখন ক্লাব হাউস থেকে বেরিয়েই আমরা যেখানে রেকর্ডিং করছি সেখানে এলাম, সেখানে পেছন থেকে মাঠ ফেরত জনতা একই বললেন, রিঙ্কু কেন পরে? ডক্টর বসু যেটা বুঝতে পারেন, মাঠমুখী জনতা যেটা বুঝতে পারে, আমরা সবাই যেটা বুঝতে পারি, সেটা চন্দ্রকান্ত পণ্ডিত কেন বুঝতে পারেন না, এটা বোঝা খুব আমি জানি না কেন বুঝতে পারেন না। কুইন্টিন ডিকক, আমি বহুদিন ধরে বলছি, ইডেন গার্ডেন্সের রানই করেন না, দিনের পর দিন তাকে খেলিয়ে যাচ্ছেন, কিছুতেই গুরবাজকে খেলাচ্ছেন না। আন্দ্রে রাসেল দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি বোঝা হয়ে গেছেন, কিন্তু এগুলোকে ছাপিয়েও আজকে রিঙ্কু সিং আগের ম্যাচে রান করেছেন, রিঙ্কু ভেঙ্কটেশ আয়ার পার্টনারশিপ করেছেন, তারপরে রমনদীপ এবং রঘুবংশী কেন? একদমই। আর যেটা বলার যে অংরিশ রঘুবংশী সাধারণত টপ অর্ডারে খেলার ব্যাটার অবশ্যই, তবে আজকের সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট ছিল। আর আজকে সেই সময়ে অংরিশ রঘুবংশী হয়তো নিজেও চাইছিলেন না নামতে, কিন্তু সেইখানে একদম ভুল স্ট্র্যাটেজি, ট্যাকটিক্যালি ভুল সিদ্ধান্ত এক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্টের, এবং যার খেসারও দিতে হলো। মানে ওয়ান শট অ্যাওয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং যদি তার আগে নামতো তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতো। হয়তো নয়, রিঙ্কু সিং আগের ম্যাচে রান করেছেন, যতদূর মনে পড়ছে 35 বা এরকম কিছু করেছেন, আমি এক্ষুনি মনে করতে পারছি না। তাকে তুমি পাওয়ার প্লেতে 6 ওভারে 90 রান করেছো, এত ভালো স্টার্ট পেয়েছো, অচিঙ্ক্য রানে আরও এগিয়ে নিয়ে গেছেন। সেখানে তুমি, আমি তো কোচ হলে অংরিশ রঘুবংশীকে বা অন্য, আমার মনে হয় গৌতম গম্ভীর কোচ ছিল, বলতেন যে তুমি একটু বাবা পিছনে বসো, প্যাড ট্যাড পড়ার দরকার নেই, দেখো ফিল্ড পজিশনটা কীরকম, যদি কোনো টেকনিক্যাল ইনপুট থাকে তোমার তাহলে দাও, নইলে বসে খেলাটা দেখো। আজকের দিনে অংরিশ রঘুবংশী এরম রান চেজ হচ্ছে, যেখানে ওইরকম একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে। রাসেলকে তাহলে তুমি রেখেছো কেন? তুমি যদি রাসেলকে নাই খেলাবে, তুমি যদি মনে করো যে রাসেল নেই, তাহলে টিমে নিচ্ছ কেন? তুমি কি বোলিংয়ের জন্য রাসেলকে নিচ্ছ? বোলিংয়ের জন্য শুধু 13-14 করে ইকোনমিতে দিচ্ছে, এমন তো নয় যে বোলিংয়ে দারুণ কিছু করছে। অবিশ্বাস্য এই ম্যাচটা, একেবারে জেতা ম্যাচ। আর আমি বলবো এই উইকেটটা, যেটা নিয়ে এত কথা হচ্ছিল, আমরা বলছিলাম যে সুজন মুখার্জিকে অনুরোধ, আমি সব কাগজে দেখছিলাম সুজন অমুক করছেন তমুক করছেন। বেসিক্যালি সুজন মুখার্জি আমার মনে হয় আজকে, যদিও 8ই এপ্রিল, তিনি এপ্রিল ফুল করেছেন দুটো টিমকে। এমন একটা উইকেট দিয়েছেন যে উইকেটে আমি বলবো যে ব্যাটসম্যানদের স্বর্গ বললে কম বলা হয়। মানে ওই উইকেটটার উপর, আজকে যে উইকেটটা, তার উপরে বাড়ি বানানো যায়, এত সহজ ব্যাটিং সহায়ক উইকেট। সেই উইকেটে তোমার হাতে রিঙ্কু সিং আছে, যে লোকটা ছক্কা মারতে পারে বড় বড়, তোমার হাতে আন্দ্রে রাসেল আছে, সেখানে তুমি রমনদীপ সিং আর অংরিশ রঘুবংশীকে আগে নামাচ্ছ। তুমি চন্দ্রকান্ত পণ্ডিত, বাড়ি যাও একেবারে। আর আন্দ্রে রাসেলকে এইভাবে কত ম্যাচ খেলাবে? মানে সেই পুরনো স্মৃতি, সেই পুরনো কবে 20 বলে 50 করেছিলেন, তার জন্য প্রত্যেকটা ম্যাচ খেলে যাচ্ছেন, এবং তার ব্যাটিংয়ে কিন্তু সেই ব্যাপারটাই নেই। আজকে একটা বড় শট খেলেছেন অবশ্যই, তবে একটা যে ধারাবাহিকতা, তার একদম ধারে কাছেও কিন্তু এই মুহূর্তে আন্দ্রে রাসেল নেই। তাহলে কি রাসেলের পরিবর্তন খোঁজা উচিত না এই মুহূর্তে? রাসেলের একটাই তোমার সমস্যা, তুমি টিমটা ভুল করেছো। তোমার টিমে কোনো স্ট্রাইক, আজকে হর্ষিত রানা 3 ওভারে কত রান দিয়েছে দেখেছো? হর্ষিত রানা, তুমি স্ট্যাটসটা দেখো। হর্ষিত রানা ব্যাট করার সময় আমি অবাক হয়ে গেলাম, দুটো বল যখন খেলছিল দিগ্বেশ, তাই তো, দিগ্বেশের দুটো বল দেখে মনে হলো টেস্ট ক্রিকেট খেলছেন। এবং হর্ষিত রানা, ববুল মারাটা কথা বলতেন যে আমরা ফানি ডিভিলিয়ার্সকেও রিভার্স সুইপ মারা শিখিয়েছিলাম, যদি রিভার্স সুইপের দরকার হয় যাতে মারতে পারে। তুমি হর্ষিত রানা ইন্ডিয়া খেলছো, ওই সিচুয়েশনে দুটো ক্রিটিক্যাল ভাইটাল বল তুমি সিঙ্গলস নিয়ে রিঙ্কুকে দেবে না? তুমি তাকে যে প্যাড আপ, এটা কি ও কি প্রসন্ন যে তুমি ওইভাবে খেলছো? কে টার্নারে প্রসন্নকে খেলছো?
ওই দুটো বলে যদি আমি ধরে নিচ্ছি রিঙ্কু যদি একটা স্ট্রাইক পেতেন, ওই দুটো বল ডট না খেলে, থার্ড বলটা রান হলো কোনো রকমে, যদি দুটো বলের একটা রান হয়, মনে রাখতে হবে কেকেআর জয় থেকে মাত্র একটা হিট দূরে ছিল, একটা হিট। ওই একটা ডট বলও ক্রুশিয়াল হতে পারে। এবং তার আগেও রমনদীপ এবং রঘুবংশের বারবার করে বলছি, হঠাৎ কী দেখে তাদের আগে নামানো হলো ওইরকম একটা সময়ে। আমি আজ দেখলাম হর্ষ ভোগলে টুইট করেছেন যে সবসময় লেফট রাইট কম্বিনেশনটা ঠিক নয়। প্রবলেম হচ্ছে লেফট রাইট কম্বিনেশন কিন্তু কোচ ভাবছেন না। যদি ভাবতেন গৌতম গম্ভীরের মতো, তাহলে কিন্তু দুজন বাঁহাতিকে দিয়ে ওপেন করাতেন না। তুমি যখন নারিনা ডিকককে দিয়ে ওপেন করাচ্ছ, তখন তুমি তার মানে লেফটেও তোমার চলবে। তাহলে তুমি ভেঙ্কটেশের সঙ্গে রিঙ্কুকে নামালে না কেন? পরে তারপরে রাসেলকে রাখলে না কেন? একেবারে। আর যেখানে 6 ওভারে 90 রান, আরও একবার বলছি 6 ওভারে 90 ছিল কলকাতা নাইট রাইডার্সের, 1 উইকেটের বিনিময়। এবং তখন প্রেস বক্সে মোটামুটি অনেকে কিন্তু ফার্স্ট প্যারাটা লিখে ফেলেছিলেন যে এই ম্যাচটা মানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স, এরকম একটা কিন্তু মানে মানে কথা উঠছিল প্রেস বক্সে। এবং সেখান থেকে যে ম্যাচটা বেরিয়ে যাবে কেকেআরের হাত থেকে, তার জন্য দায়ী কে? চন্দ্রকান্ত পণ্ডিত নাকি অন্য কাউকে করবেন? আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আবার অন্য কাউকে কাকে দায়ী করবে? আরে অদ্ভুত ব্যাপার, চন্দ্রকান্ত পণ্ডিত কি তোমার মাসুদ ভাই নাকি যে বাজাচ্ছে? এখানে আমি ভাবছি যে অজিঙ্ক্য রাহানের কোনো সে আছে কিনা। অজিঙ্ক্য রাহানে কোথায়? অজিঙ্ক্য রাহান তো ব্যাট করছে। অজিঙ্ক্য রাহানে কিসের সে কি করে থাকবে? কিন্তু অবভিয়াসলি চন্দ্রকান্ত পণ্ডিত এবং চন্দ্রকান্ত পণ্ডিত। চন্দ্রকান্ত পণ্ডিত তো আজকে একদম ভিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অজিঙ্ক্য রাহানের প্রসঙ্গে আসবো। দুর্ধর্ষ ব্যাটিং করেছেন যতক্ষণ ছিলেন, মনে হচ্ছিল কেকেআর একদম ম্যাচে রয়েছে। শুধু ম্যাচে নেই, এই ম্যাচটা একদম নিশ্চিত হয়ে জিততে চলেছে। যারা রাহানের ব্যাটিং নিয়ে কি বলবেন? রাহানের দুরন্ত। আমার প্রথমে মনে হচ্ছিল টুর্নামেন্টে যখন শুরু হচ্ছে যে তখন অজিঙ্ক্য রাহানে হবেন কেকেআরের মাইক ব্রেয়ারলি, যে দারুণ ক্যাপ্টেন্সি করবেন, রান করবেন না। কিন্তু অজিঙ্ক্য রাহানে যেভাবে ব্যাটিং করছেন, তাতে আমি তো বলবো যে এই জুন মাসে ইংল্যান্ড সিরিজে তিনি দলে ঢুকে পড়লেন বলে। কারণ একদম মসৃণ ব্যাটিং করছেন, মনেই হচ্ছে না তার বয়স বেশি বলে। ফিটনেস লেভেলটা মনে হচ্ছে খুব ভালো। কেকেআর এই ম্যাচটা মানে আজকে ধরো 5 ম্যাচে তুমি কিন্তু মাত্র 2টোতে জিতলে, 3টেতে হারলে। তোমার প্লে অফে যাওয়ার রাস্তা আজকের ম্যাচটা হেরে খুব কঠিন হয়ে গেল। কারণ এই ম্যাচটা তোমার জেতা ম্যাচ ছিল, একেবারে ঘরের ম্যাচ, তুমি সুবিধে পেয়েছিলে। আগের ম্যাচে জিতে তোমার মোমেন্টামটা ছিল। এই ম্যাচটা তুমি ফেলে আসবে ভাবা যায় না। সঞ্জীব গোয়েঙ্কারও তো ভাগ্য খুব ভালো যাচ্ছে। আগের দিন মোহনবাগান জিতলো গতকাল, আর আজকে এইরমভাবে ম্যাচটা বের করে নিল তার টিম। হ্যাঁ, এটা ঠিক যে 238 তারা করে ফেলার পর ভাবাই যায়নি কেকেআর চেস করবে। যখন কেকেআর ব্যাট করছে ওই রকম সিচুয়েশন, 6 ওভারে 90, শার্দুল ঠাকুর 5টা ওয়াইড করলেন। আমি ইডেন গার্ডেন্সের ইতিহাসে কোনো বোলার করেনি 5টা ওয়াইড, মানে সে কী পরিমাণ প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। 5টা ওয়াইড, তার মধ্যে একটা রিপ্লে দেখলেন, 2বার ঋষভ পন্ত বললেন, লাস্টে ঋষভ পন্ত। আমার তখন অবাক লাগছিল যে শার্দুল ঠাকুরকে কেউ কেন কোনো মিড অন বা মিড অফ গিয়ে পিঠে হাত দিয়ে কিছু বলছেন না। ঋষভ পন্ত দাঁড়িয়ে আছেন উইকেটের পেছনে, তিনিও পাশে যাচ্ছেন না, প্রত্যেকে প্রেশারে। এই অবস্থা থেকে কি করে কেকেআর ম্যাচ হারলো ভাবাই যায় না। অবশ্যই। আর একটা বিষয় বলার এখানে, সেটা হচ্ছে যে কুইন্টন ডিকক, তাকে নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। কারণ কুইন্টন ডিকক এই ইডেন গার্ডেন্সে তার হাইয়েস্ট স্কোর 20-র উপরে কিন্তু ওঠেনি, কিন্তু বারবার 28 তার হাইয়েস্ট স্কোর ইডেন গার্ডেন্সে। এবং তারপরেও সব কিছু জানা সত্ত্বেও গতকালও কিন্তু আমরা এটা প্রেস কনফারেন্সে করি, সেখানে কেকেআরের তরফ থেকে অডিস গিবসনকে পাঠানো হয়। তিনি বলেন যে না, ওপেনিং কম্বিনেশনে কোনো চেঞ্জ হবে না। তাহলে মানে ইডেন গার্ডেন্সে যে ক্রিকেটারটি, হাজার বড় ক্রিকেটার হোক, তিনি যখন রান পাচ্ছেন না, তার বদলে কেন গুরবাজকে নয়? এটা কি সামনে যে ম্যাচ রয়েছে 21শে এপ্রিল সম্ভবত ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে কলকাতার এই ইডেন গার্ডেন্সে, সেখানে কি ওপেনিং কম্বিনেশনে আমরা চেঞ্জ দেখতে পারি? না দেখো, তার আগে নির্ভর করছে 11 তারিখে তোমার খেলা আছে সিএসকের সঙ্গে চেন্নাইতে। সিএসকে এখন খুব খারাপ অবস্থায় আছে। সিএসকেকে কেকেআরের হারানো উচিত। যে অবস্থায় সিএসকে আপাতত আছে, তারা কমপ্লিট কনফিউশন। আমি আজকে একটা ইনস্টাগ্রাম পোস্টে দেখলাম যে ধোনি শুধু সিএসকের ম্যাচ খেলবেন। আমি জানি না সত্যি কিনা, যেগুলো চেন্নাইতে হবে সেগুলো খেলবেন। আবার তারপরে দেখছি খবরটা নেই, কিন্তু আমি দেখলাম ফ্লেমিংকে কোট করে বলা হয়েছে চিনি। অর্থাৎ সিএসকে টিমের মধ্যে নানান কনফিউশন চলছে। রবিচন্দ্রন অশ্বিনের তার যে ইউটিউব চ্যানেল, তাতে একজন সেখানে বলেছেন যে নূর কেন খেলবে, যেখানে অশ্বিন জাডেজা দুজন আছে, নূর আহমেদ কেন খেলবেন? এবার সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিএসকে আপাতত বিতর্কবিদ্ধ। তুমি এই ম্যাচটা জিতলে তোমার কি গোল্ডেন চান্স ছিল যে 5 ম্যাচে 3টা জিতে 6 নম্বর ম্যাচে তুমি 4টে জিততে পারতে। কিন্তু আজকে এই ম্যাচটা হেরে গিয়ে তুমি সিএসকের সামনে পড়লে, তোমার যা অবস্থা সিএসকেরও প্রায় তাই অবস্থা, তোমার অবস্থা মার্জিনালি বেটার। প্রবলেম হচ্ছে কুইন্টন ডিকক যদি এই 2-1টা ম্যাচে রান করে দেন, আবার ইডেন গার্ডেন্সে খেলানো হবে। আমার মতে ইডেন গার্ডেন্সে খেলানো উচিত নয়। আরেকটা জিনিস মনে রাখা উচিত, কুইন্টন ডিকক কিন্তু এখন
রেগুলারলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে থাকলে অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটারের অসুবিধা হয়েছে। গিলক্রিস্ট হয়তো ম্যানেজ করেছেন, তারপর আইপিএল খেলা ছেড়ে দিয়েছেন, কারণ তিনি বুঝেছেন ডিফিকাল্টি হয়। রাহুল দ্রাবিড় আমায় বলেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই আমি যখন ওয়ানডে ক্রিকেট দেশেরও খেলছি না, টেস্ট ক্রিকেট বছরে এত কম আসে যে সেটা খেলে 140 স্পিড ম্যানেজ করা কঠিন। সৌরভ গাঙ্গুলি সেম প্রবলেম হচ্ছে। কুইন্টন ডি কক নিশ্চয়ই এদের চেয়ে বড় প্লেয়ার নন, কেন গুরবাজকে বসিয়ে রাখবে তুমি? গুরবাজ তো তোমাকে গত বছর ফাইনালে সার্ভিস দিয়েছে। কিন্তু কেকেআর টিমে ম্যানেজমেন্টের কোনো বলিষ্ঠ ডিসিশন নেওয়ারই ক্ষমতা নেই। আমি তো বলবো কেকেআর মিচেল স্টার্ককে সবচেয়ে মিস করছে, ফিল সল্ট, মিচেল স্টার্ক আর গম্ভীর, এই তিনটে জায়গা পুরো ফুটো হয়ে গেছে কেকেআর। একদমই। আর কেকেআর বোলিংও যদি দেখি, বোলিং নিয়ে অবশ্য আলোচনা করব, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আলোচনা জমে উঠেছে অবশ্যই। ইডেন গার্ডেন্সের সামনে রয়েছে আমি আর গৌতম দা। কেকেআর বোলিং নিয়ে আলোচনা করব। স্পেন্সার জনসন, একটা মানে রসিকতার ছলিয়ে মানে একটা জোকস উঠেছে প্রেস বক্সে আজকে, সেটা হচ্ছে স্পেন্সার জনসন কার আত্মীয়, ভেঙ্কি মাইসোরের না চন্দ্রকান্ত পণ্ডিতের? স্পেন্সার জনসন কতদিন, মানে যা তার ট্র্যাক রেকর্ড, তার জায়গায় মঈন আলী ফার বেটার অপশন ছিল। যদি অ্যান্ড্রিক নরকিয়া এখনও যদি তিনি ফিটনেস প্রমাণ করতে না পারেন, তাহলে তার জায়গায় মঈন আলী কেন নয়? আপনার কাছে কি ব্যাখ্যা? স্পেন্সার জনসনকে দেখে, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট বোলার, আমার মনে পড়ে যাচ্ছে কলকাতা লিগে একজন বোলার ছিলেন যিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর উইকেট নিতেন। এই ইডেন গার্ডেন্সেই তাকে গোপাল বসুরা মজা করে বলতেন যে যখন ওকে খেলতাম বলতাম যে আরে আপনি চলে এলেন, বল কোথায়? বললো আমি এসছি, বলটা আসছে, আমার পেছনে আসছে। স্পেন্সার জনসনের প্রায় সেরকম অবস্থা, ওই হাইট থেকে বল যেন পৌঁছয় না। এবং কোথায় মিচেল স্টার্ক, কোথায় তিনি? কেকেআরের এই জায়গাটা সবচেয়ে প্রবলেম হয়ে গেছে। হর্ষিত রানা এবার মনে হচ্ছে ক্লান্ত। মোহাম্মদ সিরাজের রহমানের রেস্ট পেয়ে আইপিএলে তরতাজা হয়ে এসছেন। হর্ষিত রানা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব পুরোদমে খেলেছেন, হর্ষিত রানাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। প্রবলেম হচ্ছে কেকেআরে তার ক্লান্তিটা ম্যানেজ করার মতো কোনো পেস বোলার নেই। বৈভব আরোরা হয়তো ভালো বল করছেন, কিন্তু কেউ ব্যাকআপ নেই। স্পেন্সার জনসন মার খেয়ে যাচ্ছেন, আন্দ্রে রাসেল 12-13 করে রান দিচ্ছেন। একটা কোনো কাউকে, রমনদীপকে জানি না রমনদীপকে ব্যবহার করা যেতে পারে কিনা। কেকেআরকে একটা পেস বোলিং অপশন খুঁজতে হবে, যদি কোনো ইন্ডিয়ান ক্রিকেটার হয় সবচেয়ে ভালো, নইলে অ্যান্ড্রিক নকিয়াকে দেখতে হবে। খুব গন্ডগোল হয়ে গেছে নিলামে। এবার টি20 ক্রিকেট একটা খুব বিহ্বল করা অভিজ্ঞতা, অনেক সময় অনেক কিছু অঘটন ঘটে। আজকে আমরা এত কথা বলছি, এই কেকেআরই হয়তো হঠাৎ করে ঘুরে দাঁড়ালো, এরকম তো অতীতে হয়েছেও, গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই হয়েছে। কিন্তু আবার বলছি, অঙ্ক বলছে যে এই এতগুলো ফুটোফাটা নিয়ে প্লে অফে যাওয়াটা খুব কঠিন, খুব কঠিন। তবে ইতিবাচক দিক এটাই যে 4 রানে হারতে হয়েছে। এটা 40 রানে হারলে আরও ইম্প্যাক্ট পড়তো, আরও বড় আকারে ইম্প্যাক্ট পড়তো। তবে 4 রানে যেহেতু হারতে হয়েছে, নেট রান রেটে বিরাট কিছু পরিবর্তন হবে না। তবে পরের ম্যাচগুলো অবশ্যই কেকেআরকে জিততে হবে। আমি তোমায় একটা কথা মনে করিয়ে দিই, ক্লাইভ লয়েডের অটোবায়োগ্রাফিতে একটা কথা আছে, উনি নিজেও বলতেন, এ গ্যালেন্ট লুজার ইজ দ্য পার্সন হু লুজেস মোস্ট অফটেন। স্পোর্টসে গ্যালেন্ট লুজার বলে কিছু হয় না, তুমি হেরেছো না জিতেছো, স্কোরবোর্ড খুব নির্মম, হেরেছো না জিতেছো, পয়েন্ট আছে না নেই। একেবারেই। তাও ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করছিলাম। যাই হোক, তুমি চন্দ্রকান্ত পণ্ডিত তোমার কে হয় এটা বলো তো, আমি এটা জানতে চাই। ভেঙ্কি মাইসোরের কি স্পেন্সার জনসন কি আমার? চন্দ্রকান্ত পণ্ডিত তোমার কি কোনো মাসতুতো ভাই, গিয়ে খুঁড়তুতো কাকা, কি হয় চন্দ্রকান্ত পণ্ডিত? না না, কেউ হয় না। তবে আজকে সবাই একটু ক্ষিপ্ত, কারণ চন্দ্রকান্ত পণ্ডিতের যে স্ট্র্যাটেজি তিনি নিয়েছিলেন এবং যার জন্য রিঙ্কু সিং, কোনো চন্দ্রকান্ত নাও হতে পারে, একটা অন্য স্পেস থেকে কেউ নেমে এসছে, নাসা থেকে কেউ, সুনিতা উইলিয়ামস হতে পারে। হ্যাঁ, মানে ডেফিনিট করে আমি কিছু বলতে চাইছি না। যাই হোক, তবে এই মুহূর্তে যেহেতু চন্দ্রকান্ত পণ্ডিত কোনো ইন্টারভিউ ঠিক করেছো কি এর মধ্যে? তাহলে ব্যাপারটা কি? না, ডোয়াইন ব্রাভোর তাহলে ভূমিকাটা কি? আমি সেটাই ভাবছি যে ডোয়াইন ব্রাভোর ভূমিকা হচ্ছে ড্রেসিং রুমে গান টান গাওয়া। তো যাই হোক, এখন চ্যাম্পিয়ন বেশ চাপে রয়েছে, মানে ডিজে মিউজিক এখন চলবে না, এখন শুধুমাত্র পরের ম্যাচগুলো জিততে হবে। তবে এবারে লখনৌর কথায় আসবো। নিকোলাস পুরান কি খেলছেন, মানে সব কিছু যেন উলট পুরান করে দিচ্ছেন। যখন খেলছেন মনে হচ্ছে স্টেডিয়ামে ব্রুট মিউজিক চলছে। নিকোলাস পুরান নিয়ে কি বলবেন? দুর্দান্ত দুর্দান্ত, মানে ব্রায়ান লারা উইথ পাওয়ার, নিকোলাস পুরান। কিন্তু আমি বলবো মিচ মার্শও দারুণ। আমরা কালকে যখন একটা টিম করছিলাম এই টুর্নামেন্টে, বেস্ট টিম, আমরা কিন্তু এই দুজনকে রেখেছিলাম এবং আমরা কতটা ঠিক দেখুন, এই দুজন কনসিস্টেন্টলি মিচ মার্শের টুর্নামেন্টে ভালো খেলে যাচ্ছেন। আর নিকোলাস পুরান, আবার বলছি, নিকোলাস পুরান খেললে মনে হয় যে শক্তির সঙ্গে কবিতার সংমিশ্রণ হয়। এর থেকে ভালো ব্যাখ্যার কিছু হতেই পারে না।
ভালো উদাহরণ কিছু হতেই পারে না। কিন্তু আমি চন্দ্রকান্ত পণ্ডিত নিয়ে এটা বলতে পারছি না। তোমার প্রিয়, তোমার ফেভারিট, ডোয়াইন ব্রাভোর জায়গায় কি আমি ওখানে রিক্রুট হতে পারি? তো যাই হোক, ডোয়াইন ব্রাভো করছেন কি যেখানে আজকে এরকম দেখেছেন তো, যখনই চন্দ্রকান্ত পণ্ডিতকে ক্রিটিসাইজ করতে যায় ও ডোয়েন ব্রাভো কাউকে নিয়ে আসে, নির্ঘাত কোনো আত্মীয়তা আছে অথবা এই ব্রেকে একটা কোনো ইন্টারভিউ প্ল্যান করেছে চন্দ্রকান্ত পণ্ডিত, যে কোনোটা কিছু হবে না। চন্দ্রকান্ত পণ্ডিত ইন্টারভিউ দিচ্ছেন না এখন, যা হবে সব কিছু পরে হবে বলে দিচ্ছেন। যাই হোক, তবে এভাবে চললে উনি থাকবেন তো, পরে আর ইন্টারভিউ মানে নিতেও চাইবে না কেউ। তো যাই হোক, এরপরে যাকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে অবশ্যই একটু আলোচনা করতে হবে। দিগ্বেশ সিং রাঠি আজকে আউট করলেন, যখন তার আইডলকে আউট করলেন, সুনীল নারায়ণকে আউট করে আজকেও কিন্তু সেই নোটবুক সেন্ড অফ, তবে একদম মাঠের মধ্যে নোটবুক সেন্ড অফটা করলেন। মানে এরকম একজন ক্রিকেটার যিনি এটার জন্য শাস্তি পাচ্ছেন, তারপরেও কি কতটা বেপরোয়া দিগ্বেশ সিং রাঠি এটা কিন্তু বোঝালেন। এবং অবশ্যই নতুন ক্রিকেটার উঠে এসছে, কেবল একটু অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে, তবে অবশ্যই প্রতিভাবান বোলার, এটা অস্বীকার করা যাবে না। অনেকটা ইমরান তাহিরের মতো দেখতে, অনেকটা ইমরান তাহিরের মতো দৌড়নোটা, চুলটা ঝাঁকানো, খুব ইন্টারেস্টিং লাগে। আজকালকার দিনে এরম হেয়ারস্টাইল তো প্রায় দেখা যায় না, এখন সবাই দাড়ি রাখে, চুলের সেরম স্টাইল হয় না। এরম একজন, তাকে দেখে এখন অনেকটা আর্জেন্টিনার প্লেয়ারদের মতো হাব ভাব, আমার বেশ ভালো লেগেছে। ভালো স্পিন করেন। একটা ব্যাপার আছে আমার শুধু বারবার মনে হয় যে, আচ্ছা ডোয়েন ব্রাভোর রোলটা তো আমরা সত্যিই জানি না, কেকেআরের স্কাউট কারা? আপনারা যারা, আমরা রোজ কুইজ বলি, তো আমি আজকে আপনাদের একটা কুইজ দিচ্ছি, আপনারা একটু বলবেন তো যে কেকেআরের স্কাউট কারা, আপনাদের কোথায় তাদের স্কাউটিং করতে দেখেছেন? এই প্রশ্নে যদি উত্তর দেন, যদি আমাদের জানান, এটা কুইজ নয়, আমরাও জানবো। আমরা জানি না, আমরা ওই জন্যই জানতে চাইছি যে উত্তর যারা দিতে পারবেন, সঠিক উত্তর যদি হয় আমরা তাহলে জানতে পারবো যে ওটা হচ্ছে সঠিক উত্তর। যাই হোক, আমাদেরও এটা অবগত নয়। না, আজকের কুইজ কালকের উত্তরটা বলে দিই। কালকে এই যে বললাম ইন্টারনেটে নেই, কেউ উত্তরটা দিতে পারেনি। দুটো প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন ছিল যে 87 রিলায়েন্স কাপের থিমটা কি ছিল? আপনারা অনেকে লিখেছেন যে সাবকন্টিনেন্ট প্রথম বিশ্বকাপ পেল, সাবকন্টিনেন্ট ক্রিকেট সাম্রাজ্য সাবকন্টিনেন্ট প্রতিষ্ঠা করলো। না, থিম ছিল ক্রিকেট ফর পিস। আবার বলছি, শান্তির জন্য ক্রিকেট, এটা ছিল 87 রিলায়েন্স কাপের থিম। আপনারা কেউ উত্তর দিতে পারেননি। সেকেন্ড প্রশ্নটার উত্তর দিতে পারেননি দেখে আমার অবাক লাগছে। নেটে একটু খাটাখাটি করলে পেয়ে যেতেন যে কোন ক্রিকেট স্টেডিয়াম ভারতের যেখানে প্রথম খেলা শুরু হওয়ার পর প্রথম বলেই একটা ডিসমিসাল হয়েছে? উত্তর জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম। 1986-তে এই স্টেডিয়ামে প্রথম ক্রিকেট ম্যাচ হয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। প্রথম বলেই ইমরান খান উইকেট পান গাভাস্কারের, ক্যাচ ধরেছিলেন জাভেদ মিয়াঁদাদ, বলটা লাফিয়েছিল। ওই ম্যাচটা আমি কভার করেছিলাম। তার আগে কলকাতায় গাভাস্কার খেলেননি, কলকাতায় খেলবেন না বলে। জয়পুরে গিয়ে প্রথম বলেই তিনি আউট হয়ে যান। এই আউট নিয়ে প্রচুর তখন লেখালেখি হয়েছিল। 1986 সাল। এই উত্তরটা আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম। আপনারা যারা স্টেডিয়াম বুলেটিন দেখেন, এত ক্রিকেট মনস্ক লোকেরা, হয়তো তাদের অনেকে রাত্রিরে আইপিএল দেখছেন বলে আমাদের শোটা পরে দেখেছেন বা দেখেননি, হয়তো মিস করেছেন। কি এই উত্তরটা আমি এক্সপেক্ট করেছিলাম ওরা দিতে পারবেন। তবে দুঃখ পাবেন না, কারণ আমার পাশে যিনি আছেন উনিও উত্তরটা দিতে পারেননি। তো আজকে কিছু প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে যে চন্দ্রকান্ত পণ্ডিত তোমার কে হয়? এটাই কুইজের প্রশ্নটা বের করুন তো। আচ্ছা, আজকে আরও একজনকে নিয়ে কথা বলতে ভুলে গেলাম, একটু অবশ্যই তাকে নিয়েও কথা বলতে হবে। তিনি হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। গত ম্যাচে রান করেছিলেন এবং ম্যাচটা জিতিয়েছিলেন। আজকেও রানের মধ্যে অবশ্যই তিনি ছিলেন। ভেঙ্কটেশ আইয়ারের এই ইনিংসটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? খুব ভালো, কিন্তু 29 বলে 45, তুমি 23 কোটির প্লেয়ার। 23 কোটির প্লেয়ার মানে তুমি একদম আলাদা, তুমি অন্যদের চেয়ে আলাদা। তুমি অন্যরা যদি তারকা হয়, তুমি তাহলে মহা তারকা। তাকে কিন্তু এই ম্যাচগুলো জেতাতে হবে। আজকে শ্রেয়স আইয়ার কীভাবে ক্রিকেটটা খেলছে দেখো। ভেঙ্কটেশ আইয়ার খুব ভালো খেলছিলেন, কিন্তু আজকের বেস্ট ব্যাটসম্যান আমার মনে হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে। দুরন্ত ব্যাটিং করেছে অজিঙ্ক্য রাহানে। এখনও ভেঙ্কটেশ আইয়ারকে এই টিমের বেস্ট ব্যাটসম্যান মনে হচ্ছে না। একটা ম্যাচ জিতিয়েছেন। আমি বলবো যে আমি বারবার করে ফিল সল্টের অভাব ভীষণ অনুভব করছি, যে তিনি যে স্টার্টটা দিতেন, তিনি আর নারেন মিলে ওপেনিং কম্বিনেশন এখন অবধি কেকেআরের 30 রান হয়েছে কি কোনো ম্যাচে? আমার তো মনে করতে পারছি না। একটু দেখো তো, দেখতে হবে অবশ্যই। ওটা যদি তুমি দেখো তাহলে চন্দ্রকান্তের দোষটা কমবে। ফিল সল্টের অভাবটাও সত্যি অনুভূত হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। চন্দ্রকান্ত পণ্ডিত এটা মানবে না। আপনাকে একটা প্রশ্ন, শেষ প্রশ্ন এটা অবশ্যই, যে ভাবুন যে আপনি কিছুক্ষণের জন্য চন্দ্রকান্ত পণ্ডিত টিম হোটেলে ফিরছেন, আপনি টিম হোটেলে গিয়ে টিমকে কীভাবে তাতাবেন? আমি প্রথম দেখব যে আমার ইয়েতে মোবাইলে শাহরুখ খানের কোনো মেসেজ এসছে কিনা।
প্রথম দেখব যে এরম যদি কোনো মেসেজ এসে যায় বা মেল এসে যায়, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এফার্টস, গুড জব, ওর বা ডোয়েন ব্রাভোর এরম যদি কোনো মেসেজ, আমি প্রথম ভয় পাবো যে এরকম কোনো মেসেজ আসবে না তো, কারণ সারা পৃথিবীর লোক এই আজকে আমার ডিসিশন নিয়ে কথা বলছি। আবার বলছি, 4 রান মানে একটা হিট, 4 রান মানে এখনকার ক্রিকেটে 4 রান মানে 4 রানে হারা মানে আগেকার দিনের 1 রানে হারার মতো। লাল বলে 1 রানে হারা যায়, আজকের সাদা বলের ক্রিকেটে 4 রানে হারা, তাই মানে একটা বাউন্ডারি হিট। আর আজকে যা উইকেট ছিল তাতে বাউন্ডারিটা মোটামুটি ক্রিসমাসের বুফে কেকের মতো সাজিয়ে দেওয়া হয়েছিল, যে ইচ্ছে পারলে একটা বাউন্ডারি মেরে দিতে পারে। সেই উইকেটে 4 রানে হারার পর কোচ এবং মেন্টার, এবার মেন্টার যদি হোটেলে গিয়ে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে গান গেয়ে টিমের মোরাল উদ্বুদ্ধ করেন, কিছু বলার নেই। কিন্তু যে কোনো একজনকে যদি ডোয়েন ব্রাভো হন, তাহলে কিন্তু তাকে একটু বলা উচিত যে গানটা থামাও, পারফর্ম করো, নিলে নেক্সট একদম বাড়ি পাঠিয়ে দেবো, কারণ তুমি না থাকলেও চলবে। অবশ্যই। আর আমার মনে হয় শাহরুখের মেসেজ আজকে গম্ভীরের মোবাইলে যেতে পারে যে অনেক হয়েছে, তুমি চলে এসো এবার, কারণ গম্ভীরের মেসেজ তো যাওয়া সম্ভব না। গম্ভীরের যেটা মেসেজ যেতে পারে, যেটা আমি এখানে বলছি যে আমি নিজে মেসেজ পাঠিয়েছি গম্ভীরকে আগের ম্যাচের পরে, আগের ম্যাচে হারার পরে, আগের ম্যাচে। গম্ভীর অবভিয়াসলি এটার মধ্যে এখন ঢুকতে চান না, তিনি দূর থেকে দেখছেন। শাহরুখ খান যেটা করতে পারেন, যেটা হয়তো গম্ভীর অবভিয়াসলি আমাকে বলবেন না, সাংবাদিক একটা বিতর্ক হয়ে যাবে, শাহরুখকে তিনি বলতে পারেন যে টিমটা কিভাবে চালানো উচিত। আমার ধারণা শাহরুখ নিশ্চয়ই আজকেই কথা বলবেন, ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত, টিমের কম্বিনেশনটা কী, কোথায় গণ্ডগোলটা হচ্ছে। আমার ধারণা এটা বলার বেস্ট লোক গৌতম গম্ভীর, এবং শাহরুখ খান আমার ধারণা তার সঙ্গে কথা বলবেন। ডোয়েন ব্রাভোর মেসেজে মেল বক্সে, যেহেতু তোমার মাসুদ ভাই চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভোর মেল বক্স অথবা চন্দ্রকান্ত পণ্ডিতের একটা ছোট আসা উচিত যে আই এম নট ভেরি হ্যাপি উইথ হোয়াট এভার ইজ গোয়িং অন। দেখা যাক বাদশাহ কী করেন, কিং খান কী করেন। অবশ্যই যেটা গৌতমদা বললেন, গম্ভীর মানে মেঘের আড়ালে একটা সাজেশন দিতেও পারেন, সেটা অবশ্যই আমরা জানবো না কি করবেন তিনি, এবং শাহরুখের সঙ্গে তার কী কনভারসেশন হবে। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে আমরা এইটুকুই আশা করব। এরপরের এখন ম্যাচ বাকি আছে তোমার, 14টা ম্যাচ খেলবে, 5টা ম্যাচ খেলে নিলে, তার মানে বাকি 9টা ম্যাচের তুমি এখন অবধি জিতেছো 2টো ম্যাচ, বাকি 9টা ম্যাচের 6টায় জিততে হবে। ইটস নট ইজি। বাকি 9টা ম্যাচের 6টা তোমায় জিততে হবে। আজকে একটা জেতা ম্যাচ তুমি রাস্তায় ফেলে এসেছো। অবশ্যই। আর ডোয়েন ব্রাভো, অটিস গিবসন দুজনেই, মানে দুজনের প্রেস কনফারেন্সই কভার করেছি, দুজনেই বলছেন স্টিল আর্লি ডেজ, স্টিল আর্লি ডেজ। এই স্টিল আর্লি ডেজ করতে করতে ম্যাচ হেরে গেলে কিন্তু আস্তে আস্তে এই আর্লি ডেজেই আইপিএল ট্রফিটা বেরিয়ে যাবে। তাই এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে, নাও অর নেভার, এটাই হোক মন্ত্র কলকাতা নাইট রাইডার্সের। শেষ করছি এখানেই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। কুইজটা উত্তর দিতে ভুলবেন না যে চন্দ্রকান্ত পণ্ডিত কে হয়।